শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনুস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সব কিছু করবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার, যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করব। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আইএলওর সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মার্চে রেকর্ড $৩২৯ কোটি প্রবাসী আয়। সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি। পর্যবেক্ষণ IMF এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে ২ মামলা। SSF এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। গুমের মামলা তদন্তকারী দলকে টাইম বোমা পুঁতে হত্যা চেষ্টার দাবি। যত ষড়যন্ত্রই হোক, জুলাই গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এবং দীর্ঘ ছুটির পর পুরানো রূপে ফিরছে ঢাকা। খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশেপাশের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR এর কাছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রবৃদ্ধ করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পরিস্থিতি আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট।
4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, ILO এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই, অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, ILOর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রপ্তানিতে এতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ আর পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি এসেছে মার্চে। এতে বেড়েছে রিজার্ভও। রফতানি পণ্যের ওপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এতে বড় কোনো প্রভাব পড়বে না। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে ঋণের কিস্তি মিলবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এবার অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদকের চেয়ারম্যান। এ সময় টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলে জানান দুদক চেয়ারম্যান। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে। সংস্থাটির চেয়ারম্যান জানান, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে।
এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে দুটি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও। ৩৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫৬টি অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে। মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে ৫৬টি অ্যাকাউন্টে ৬৮৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসএসএফ এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকায় 2টি ফ্ল্যাট, প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অবরুদ্ধ ৩৪টি ব্যাংক হিসেবের মধ্যে রয়েছে ১,৪৪,৯৯,২০০ টাকা। জব্দ সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নামে থাকা মিরপুরের মাটিকাটা একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লট সহ 4 দলিলে খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি রয়েছে। এছাড়াও তার স্ত্রীর নামে ঢাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় ফ্ল্যাট, বাউনী এলাকায় 7টি দলিলে জমি রয়েছে। ট্রাইব্যুনালের বিচার বানচাল। প্রসিকিউটর তদন্ত সংস্থার একটি দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন গুমের একটি মামলা তদন্ত করতে গিয়ে বোমা পুঁতে রাখার বিষয়টি দেখতে পান তারা, তবে কবে, কোথায় এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তাজুল ইসলাম বলেছেন, যত ষড়যন্ত্র হোক ট্রাইব্যুনালের বিচার কেউ বানচাল করতে পারবে না। বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ছে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ি ও ফার্মগেটের হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। অনুমতি মেলে সাভার ও চাংখারপুলের হত্যা মামলার 2 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেফতারে কৌশল পাল্টেছেন তারা। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে এখন থেকে তদন্ত শেষ করে তারপর গ্রেফতার চাওয়া হবে। ট্রাইব্যুনালও বললেন, আইন সংশোধন হচ্ছে, গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। বললেন, গুমের এক মামলার তদন্ত করতে গিয়ে তারা দেখেন সেখানে টাইম বোমা পুঁতে রাখা। টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। বিচারে গতি আনতে বিএনপির ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, এত বড় গণহত্যার বিচারে আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। যত ষড়যন্ত্রই হোক ট্রাইব্যুনালের বিচারকেও বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার 3টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এই মামলায় 10 নারীসহ 11 জনের জামিন মঞ্জুর করেছেন বিচারক।
জামিন নামঞ্জুরের আদেশের পর এইভাবেই একে একে আদালত কক্ষ থেকে পুলিশ হেফাজতে বের করে আনা হয় আইনজীবীদের। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিম্ন আদালতের আইনজীবীদের উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আওয়ামীপন্থী 83 আইনজীবী। শুনানি শেষে 72 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোহাম্মদ জাকির হোসেন। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 10 নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা সাধারণ আইনজীবীদের উপর হামলা ও হত্যা চেষ্টা চালায়। ফ্যাসিস্টের সহযোগী, হাসিনার সহযোগী আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা তখনকার ঢাকা বারে ভোট চোর যারা ক্ষমতায় বসেছিল ভোট চুরি করে, তাদের নেতৃত্বে মাথায় হ্যামলেট পরে হাতে পিস্তল নিয়ে এবং রামদা, হকি স্টিক, রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং বোমা নিয়ে অতর্কিতভাবে আমাদের বিএনপি আইনজীবীদের উপরে আক্রমণ করে। এই আক্রমণের ফলে সেখানে তাৎক্ষণিকভাবে রক্তাক্ত হয়, অনেকে রাজপথ রক্তাক্ত হয় এবং অনেক আইনজীবী মারাত্মকভাবে জখম হয়। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আওয়ামীপন্থী আইনজীবীদের হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনজীবীরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাদের যাতে আশু বিচার ব্যবস্থার কারণে তারা হয়তো বেল পাচ্ছে না, হয়তো সামনে তারা বেল পাবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে কখনোই কলুষিত হতে দিব না। আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে গত 6 ফেব্রুয়ারি আদালতে মামলা হয়। পরে 115 জন আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি শঙ্কা প্রকাশ করেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না পারলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। পাশ হওয়া ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার খর্ব হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না, তাই ভারতের মুসলমানদের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে, দোষীদের আনা হবে আইনের আওতায়। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো দা সহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কুতুপালং এলাকার MSF হাসপাতালে নিয়ে গেলে নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মধ্যে নিহত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাত ইসলামীর আমির ছিলেন। দীর্ঘদিন ধরে মানে পারিবারিক ওই জায়গা জমি নিয়ে সমস্যা ছিল। তারা ছুরি এবং দা ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা আঘাত পেয়েছি, পিছনে আমরা একটা আঘাত পেয়েছি। তো এটা আসলে পোস্টমর্টেম করা ছাড়া বোঝা খুব টাফ যে ওনার আসলে ভিতরে কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা বা মাথায় কোনো আঘাত আছে কিনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারামারির এক পর্যায়ে তারা একজনকে আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আব্দুল্লাহ হুজুরকেও হাসপাতালে নিয়ে গেছে এবং আব্দুল মান্নানকেও হাসপাতালে নিয়ে গেছে এবং ওনার ছোটো বোনকেও একটা ছুরি মারছে, মান্নানের ছোটো বোন।
তারপরে হাসপাতালে নেওয়ার পরে 3 জনে মারা গেছে। নিহত 3 জনই আপন চাচাতো ভাই বোন। সময় সংবাদ, কক্সবাজার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর শাশুড়ি SUF মুকরিমা রেজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর ওল্ড DOHS মাঠে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার আত্মীয় স্বজন ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ সহ আলতাফ হোসেন চৌধুরী, আমানুল্লাহ আমান অংশ নেন জানাজায়। রোববার ভোর রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বনানী কবরস্থানে স্বামী মরহুম সৈয়দ মোহাম্মদ হাসান রেজার কবরে দাফন করা হয়। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে LPGর দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস প্রতি লিটার 2 পয়সা কমিয়ে 66.41 টাকার সমন্বয় করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানিয়েছেন, এপ্রিল মাসের জন্য 12 কেজি LPGর দাম 1450 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত 3রা মার্চ 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1478 টাকা। চার বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে BTRC। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা 86,000-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটরগুলো। এতে বাড়বে সরকারের রাজস্ব। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত BTRCর অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। তবে 2021 সালে BTRC এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। এমনদেরকে আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। BTRCর 293তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। শুধু তাই নয়, BTCL রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে BTRC। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটির পর পুনরূপে ফিরছে রাজধানী, খুলেছে অফিস আদালত, ব্যাংক, বিমা। তৈরি পোশাক কারখানাগুলোতেও শুরু হয়েছে উৎপাদন। কর্মচাঞ্চল্যে জেগে উঠছে ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। চিরচেনা হাঁকডাক, যানবাহনের হর্ন আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। রোববার ঈদ উল ফিতরের 9 দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি কার্যালয়। ঈদ পরবর্তী পুনর্মিলনে সহকর্মীদের মধ্যে উষ্ণ আলিঙ্গন, চলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে। এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব। নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আরো বেশি এখন নতুন কাজ শুরু করতে পারছে।
বিভিন্ন পোশাক কারখানাও কর্মমুখর। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন কারখানার প্রাণ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। একযোগে উৎপাদন শুরু হয়েছে সাভার, ইপিজেড সহ প্রায় 1800 কারখানায়। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। মোটামুটি কালকে থেকে দেখলাম যে ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করছে। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই খারাপ, অসহ্য লাগছে। মনে হচ্ছে যে কয়েকদিনের মতন থাকলে ভালো হতো। আগে রাস্তাঘাট ফাঁকা ছিল কয়েকদিন আগে, আজকে অনেক যানজট আছে। 200 টাকা 300 টাকা এরকম মিলে আজকে একটু ভালো পাইতেছি। গাড়ি একটু একটু করে বাড়তেছে, তা আমাদের লোকজন আসলে সেট করা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সবাই মিলে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি আর কি। এদিকে আজও ছুটি শেষে বাস, ট্রেন আর লঞ্চে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। আগামী কয়েকদিনেই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকা, বলছেন সংশ্লিষ্টরা। আবারও রাজধানী ঢাকার সেই চিরচেনা রূপ। প্রতিটি মোড়ে মোড়ে যানজটে থমকে থাকা গাড়ির লাইন। তবে সবকিছু ছাপিয়ে কর্মচঞ্চল হয়ে উঠুক, গতিশীল হোক প্রিয় শহর ঢাকা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুনি জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কারের কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবে এনএসসি। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8 স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রায় 4 বছরের বেশি সময় ধরে চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। গেল ডিসেম্বরে স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখতে পারেনি এনএসসি, বরং এখনও চলছে সংস্কার। এই স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। আর দেশের মাটিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে আছে অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস হাব। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে যেসব ফেডারেশনের নিজস্ব অফিস ও অবকাঠামো নেই, তাদের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে সেসব ফেডারেশনগুলোর জন্য নির্মাণ করা হবে কমপ্লেক্স। সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। চলতি বছরে বাংলাদেশ গেমস আয়োজন করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত হবে আরও বেশ কিছু টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনুস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।